বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলী খান, সহকারী অধ্যাপক, কুলিয়ারচর সরকারি কলেজ, পদার্থবিজ্ঞান বিভাগ। তো কেমন আছো তোমরা? বাসায় আছো? এমনটি তো হওয়ার কথা ছিল না। আমাদের ক্লাসে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু দেখা হচ্ছে না। হয়তো মোবাইলের স্ক্রিনে আমার সঙ্গে তোমার পরিচয়, কিন্তু তোমাদের সঙ্গে তো আমার দেখাই হচ্ছে না। যাই হোক, যেভাবেই আছি আমরা এর মধ্যেই বেঁচে থাকতে হবে, সব কাজ করে এগিয়ে যেতে হবে। সবাই যার যার ধর্মমত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো আমাদের জন্য সৃষ্টিকর্তা স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়। তো আজকে আসে আমাদের পড়াশোনায়। তো গত ক্লাসে আমরা গতিবিদ্যা অধ্যায় শুরু করেছিলাম। আজকে আমরা এই গতিবিদ্যা অধ্যায় থেকে গতির সমীকরণ, এটা 9 10 পড়ে আসছো। আমি আগেই বলছিলাম যে এই অধ্যায়টা 9 10 সঙ্গে মিল আছে, এই জন্যই এই অধ্যায়টা শুরু করছি। গতির সমীকরণ নিয়ে আলাপ করব, গতির সমীকরণগুলি প্রমাণ করব। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার ইত্যাদি সমীকরণ যেভাবে প্রমাণ করে আসছো সেভাবে এখন না, এখন আমরা অন্য সিস্টেমে এইগুলি প্রমাণ করব। ক্যালকুলাস পদ্ধতির সাহায্যে এই প্রমাণগুলি করব। তো ক্যালকুলাস পদ্ধতির সাহায্যে প্রমাণ করব। ক্যালকুলাস শব্দটাই যে শুনলো এখন, এটাই নতুন তোমার কাছে। ক্যালকুলাস কি? ক্যালকুলাস তোমার ম্যাথমেটিক্সের একটা অধ্যায় আছে, একটা চ্যাপ্টার, পুরো চ্যাপ্টার হয়তো 30 মার্কের জন্য পরীক্ষা হবে তোমার ফাইনালে। ওই ক্যালকুলাসটা যাবতীয় তথ্য বিষয় সব কিছু তোমার ম্যাথমেটিক্সে আলোচনা করবে। এখন আমার ফিজিক্সে পড়ার জন্য তো প্রাথমিক জ্ঞান এখন তোমার দরকার, তারপর ওই ম্যাথমেটিক্সের ক্যালকুলাস সম্পর্কে ব্যাপক জ্ঞান তুমি অর্জন করতে পারবে। তা ফিজিক্সের জন্য এই মুহূর্তের জন্য তোমার যতটুকু দরকার, আমি ক্যালকুলাসের অতটুকু একটু তোমাকে ঝালাই দিতেছি। যেমন ধরো, ক্যালকুলাস তোমার ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস এবং ইন্টিগ্রেশন ক্যালকুলাস। ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসকে বলে ব্যবকলন, আর ইন্টিগ্রাল ক্যালকুলাসকে বলা হয় সমাকলন। এই দুইটা, এই ব্যবকলন আর সমাকলন যাবতীয়ভাবে আসবে, ফিজিক্সে বারবার আসবে। তো এইটা তোমার কিছুটা আমি আইডিয়া দিতেছি। ব্যবকলন মানে হচ্ছে তোমার, মনে করো x⁷, এটাকে ব্যবকলন করতে বলা হয়। ব্যবকলন সিগন্যাল হচ্ছে এরকম d/dx। যেমন 5-এর সাথে 7 গুণ করো, এটা না বলে যদি শুধু এই 5 এইটা এইভাবে দিয়ে রাখে, তাহলে তো তুমি বুঝতে পারলা যে 5-এর সাথে 7 গুণ করতে বলা হয়েছে। ঠিক এইরকম x⁷ লেখার সামনে যদি d/dx দেওয়া হয়, তাহলে বোঝা গেল যে x⁷ কে ব্যবকলন করতে বলা হয়েছে। আবার x⁷ কে যদি তুমি এই চিহ্নটা দাও আর এখানে dx লেখা হয়, তাহলে বোঝা গেল যে এটাকে সমাকলন করতে বলা হয়েছে। যদি এই চিহ্নটা দেওয়া হয় তাহলে বোঝা যাবে এটা সমাকলন করতে বলা হয়েছে, আর এইটা লিখলে বোঝা যাবে এটাকে ব্যবকলন করতে বলা হয়েছে। তো কিভাবে ব্যবকলন করে এটা দেখো, ইকুয়াল টু, আমি সহজে সূত্রে যাচ্ছি না, সূত্রগুলি তোমরা ম্যাথমেটিক্সে ভালো করে শিখবা। এটা কিভাবে করতে হয় আমি শুধু সেটাই আলোচনা করতেছি। পাওয়ারটা তুমি নিচে নিয়ে আসো 7, আর x⁴ কমায় দাও, এইটাই অ্যান্সার হয়ে যাবে। পাওয়ারটাকে নিচে নেমে আসবো আর পাওয়ার 1 কমে যাবে, 7x⁶, এটাই ব্যবকলন হয়ে গেল। এখন আমরা সমাকলনটা করার চেষ্টা করি। সমাকলন কিভাবে করবে? সমাকলনও ঠিক একইভাবে x⁴ তুমি 1 পাওয়ার বাড়ায় দাও, 8, 7 থেকে 8 হয়ে গেল, পরে 8 দিয়ে ভাগ করে দাও, এটাই অ্যান্সার। এইটাই সমাকলন করলো, অর্থাৎ পাওয়ার যা আছে তা 1 বেড়ে যাবে এবং ওই সংখ্যাটা দেই, ওই পাওয়ারটা দেই ভাগ হয়ে যাবে, এটাই সমাকলন। আচ্ছা, এবার আসো সমাকলন নিয়ে আরেকটু কথা বলি। তোমার
x⁷ দিয়ে সমাকলন করতে পারলাম। এখন মনে করো তোমাকে এইটা সমাকলন করতে দেওয়া হয়েছে যে a x⁶ dx, এইখানে যে অক্ষরটি থাকে dx থাকলে এই অর্থাৎ x এর সমাকলন করতে বলা হয়েছে, a কে না, এখানে যে অক্ষরটা থাকবে তার সমাকলন করতে বলা হয়েছে। এটা কিভাবে সমাকলন করব? এটা ধরো এইভাবে ইকুয়াল টু আগের নিয়মে কি ছিল, x এর পাওয়ার যা ছিল, অর্থাৎ এখানে আরেকটা সংখ্যা বেশি আসছে a, x ছাড়া যারা থাকবে তারা শুধু ওইভাবেই বসে থাকবে a, আর x এর পাওয়ার হয়ে যাবে 7 ভাগ হয়ে যাবে 7 দেওয়া, এইটাই উত্তর। অর্থাৎ এখানে নতুন একটা কি শিখলাম আমরা, যে এইখানে যেটা থাকবে তার সমাকলন করতে হবে, আর বাকি অক্ষর যদি কেউ থাকে সেটা এইভাবেই পড়ে থাকবে। ধরো এখানে যদি একটা 2 থাকতো তাহলে এখানে শুধু 2 এইভাবে এসে যেত, আর কিচ্ছু না। অর্থাৎ এক ছাড়া বাকি যারা থাকবে তারা শুধু এইভাবে এখানে বসে যাবে। এইটা হয়ে গেল। এখন আরেকটা করি আমরা। এখন ধরো এইরকম কিছুই নাই, এইটা সমাকলন করতে বলা হয়েছে। এখন এটাতে আমরা কি বুঝলাম যে x এর সমাকলন করতে বলা হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো কার সমাকলন? x এর সমাকলন করতে বলা হয়েছে, কিন্তু এখানে x নাই, কিছুই নাই। তাহলে কি করব? x নাই মানে ধরো এখানে এরকম আমি লিখতে পারি ইচ্ছা করলে x⁴ x⁴ মানে কি? x এখানে নাই মানে তো 1 আছে, কিছুই নাই মানে 1 আছে। আবার 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি x⁴, যে কোনো জিনিসের পাওয়ার 0 হইলে সেটা 1 হয়ে যায়। কাজে 1 এর পরিবর্তে কিন্তু আমি লিখলাম x⁴। এখন ঠিক আগের নিয়ম আমি করে ফেলবো। x এর পাওয়ার কত ছিল? 0, 0 থেকে এখন বেড়ে যাবে 1, বেড়ে যাবে 0 থেকে 1 বেড়ে কত হয়? 1 হয়। তাহলে x এর পাওয়ার হবে 1 আর ভাগ করতে হবে 1 দ্বারা। দ্যাট মিন্স রেজাল্টটা কি হলো? x। অর্থাৎ এই যে এইটা ছিল কিছুই ছিল না, অর্থাৎ dx এর ফলাফল কি দাঁড়াইলো? x। কিভাবে x হইলো এইটা আমি দেখাই দিলাম। যেখানে মনে মনে আমি x⁴ ধরে নিছি, ধরে নিয়ে x এর পাওয়ার 1 হয়েছে আর 1 দিয়ে ভাগ করছি, রেজাল্ট হয়েছে। পরে এগুলো না থাকলেও চলবো x। অর্থাৎ তোমার ফাইনালি এটা বুঝলাম যে dx এর ইন্টিগ্রেশন করলে x হয়। কিভাবে হয় সেটা দেখাইলাম। আবার মনে করো যে এইরকম আছে জিনিসটা, যে ইন্টিগ্রেশন দিছে x² dt। এখন বলো কি করবা? এখানে তো x নাই, এতক্ষণ তো আমরা dx ছিল, এখন দিছে dt। অর্থাৎ আগেই বলছি এখানে যে অক্ষর থাকবে তার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হবে বা সমাকলন হবে, বাংলায় সমাকলন বলে। কার সমাকলন হবে? এইখানে যে অক্ষরটা থাকবে তার সমাকলন। এতক্ষণ dx ছিল, x এর সমাকলন হয়েছে। এখন এখানে কি অক্ষর আসছে? t আসছে, t এর সমাকলন হবে, আর বাকিরা চুপচাপ ওই আগের মতো বসে থাকবে, ইকুয়াল টু x বসে থাকবে। এখন x এর কোনো কাজ নেই, এখন t এর সমাকলন হবে। t এর পাওয়ার কত আছে? 2 হয়ে যাবে 3, ভাগ করব কত দিয়া? 3 দ্বারা। এইটা হইছে উত্তর, সমাকলন হয়ে গেল। এখানে কি শিখলাম? এখানে সবসময় ইম্পর্টেন্ট এটাই যে এখানে কি আছে তার সমাকলন করতে হবে, বাকিরা চুপচাপ বসে থাকবে। এখন আরেকটা জিনিস দেখো, যদি এইখানে 2 লেখা থাকতো আর এইখানে ধরো 6 লেখা আছে, এইরকম থাকে অনেক সময়, এগুলোকে লিমিট বলে। এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট। এই লিমিটগুলি কিভাবে বসাইতে হয় সেটাই আমি এখন দেখাবো। যদি থাকে লিমিট, এটা লোয়ার লিমিট দিছে 2, আপার লিমিট দিছে 6, অর্থাৎ তখন তুমি লিমিট আছে কিনা সেটা তোমার দেখার বিষয় না, তুমি জাস্ট যা সমাকলন করবা, এটা সমাকলন করে কত হয়েছে? এত হয়েছে। এখানে উত্তর লিখবো না আমরা, তখন সমাকলন করা শেষ করব। শেষ করে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়, দিয়ে এইখানে 2 আর এইখানে 6 লিখে রাখতে হবে। এর অর্থটা হইছে যে সমাকলন করা হয়েছে ঠিকই, কিন্তু লিমিটটা এখনো বসানো হয় না, এই জন্য লিমিটটা নিচে আর উপরে লিখে রাখছে। এখন লিমিট আমি বসাবো। লিমিট কিভাবে বসাবো? লিমিট বসাইতে হয়
যার এখানে টি এর সমাকলন করা হয়েছে, অর্থাৎ টি যেখানে আছে সেখানে এই উপরে যা লেখা আছে ওই অক্ষরটা বসাই দিবা। এইখানে ধরো এক্স, টি এর পরিবর্তে কত বসাবো আমি? টি এর পরিবর্তে 6 বসাবো, অর্থাৎ 6 কে কিউব করলে যা আসবে তাই, আর নিচে যা আছে তাই। এই অর্থাৎ যার সমাকলন করা হয়েছে উপরেরটা ঠিক ওই অক্ষরটার পরিবর্তে টি এর পরিবর্তে 6, আর বাকি সব ঠিক থাকবে। তারপরে মাইনাস ওই আগের মতোই এই এক্স এইভাবেই থাকবে, আর টি এর পরিবর্তে এখন আসবে 2, 2 এর পাওয়ার হয়ে যাবে 3, অর্থাৎ 2 পাওয়ার হয়ে যাবে 3 এবং 3 দিয়ে ভাগ। এইটার এখন যা উত্তর আসে তাই হবে, এটা কইরা এখন যা উত্তর আসবে তাই। অর্থাৎ এখানে লিমিট কিভাবে বসাইতে হয় সেটা বুঝলাম। খেয়াল করো, আবার প্রথমে সমাকলন করে ফেলতে হবে, তারপরে লিমিটটা উপরের লিমিটটা আগে বসাইতে হবে, মাইনাস দিয়ে নিচের লিমিট বসাইতে হবে। কোথায় বসাইতে হবে? শুধু অন্য অক্ষর সব ঠিক থাকবে, যার সমাকলন করা হয়েছে, এখানে কার সমাকলন করা হয়েছে? টি এর সমাকলন। টি এর জায়গায় একবার 6 বসবে, একবার টি এর জায়গায় 2 বসবে, আর মাঝখানে মাইনাস হবে। এই হয়েছে লিমিটের কাজ। এবার আসো, ঠিক আছে। আর সমাকলন সম্পর্কে আরো অনেক, তোমাদের তো বিস্তারিত এর ভিতরে ঢুকতে হবে ম্যাথমেটিক্সে। আমি আপাতত এতটুকুই দেখাইলাম ওই ফিজিক্সের প্রয়োজনে। যেমন ধরো এখন কোথায় প্রয়োজন তোমার? এখন ভি ইকুয়াল টু V0 প্লাস এটি, এই সমীকরণ আমরা 9 করে আসছি, প্রমাণ করে আসছি। এখন এইটা আমি ক্যালকুলেশনটা করব তোমার এই ক্যালকুলাস পদ্ধতিতে, আমি এটা প্রমাণ করব, যেটা তুমি জানো না। এখন নতুন শিখলাম কিভাবে। যে ধরি একটি কোনো বস্তুর টি ইকুয়াল টু 0 যখন, অর্থাৎ শূন্য সময়ে স্টার্টিংয়ে তার আদি বেগ ছিল v0, শুরুতে তার আদি বেগ ছিল v0, টি সময় পরে তার বেগ হইল v। শুরুতেই অর্থাৎ সময় যখন শূন্য গণনা শুরু হয় নাই তখন তার বেগ ছিল v0, টি সময় পরে তার বেগ হইল v। তাহলে আমরা কি জানি? ত্বরণ a ইকুয়াল টু v বাই টি, এটা জানি। এখন সামনে একটা ডি দিয়ে দিলাম, অর্থাৎ ক্ষুদ্র বেগ বাই ক্ষুদ্র সময়, a ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ক্ষুদ্র বেগ বাই ক্ষুদ্র সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? ত্বরণ পেয়ে যাব। এখন এখান থেকে সোজা ক্যালকুলেশন করতে থাকি। আর আর গুণ করলাম, ডিভি ইকুয়াল টু আর আর গুণ এ ডিটি। আর কিছুই করি নাই, শুধু আর আরই গুণ করছি। এখন উভয় পার্শ্বে একটা সমীকরণ থাকলে উভয় পাশে তুমি 2 যোগ করতে পারো। এখানে 2 যোগ করলে এখানেও করতে হবে, এখানে 5 বিয়োগ করলে এখানেও 5 বিয়োগ করতে হবে, তাহলে মানে কোনো সমস্যা হবে না। এখন উভয় পার্শ্বে আমি সমাকলন করে দিলাম, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। উভয় পার্শ্বেই সমাকলন করে দিলাম। এখন এখানে লিমিট দিলাম v0 v, অর্থাৎ আর একটু ক্লিয়ার যদি বুঝতে চাও, আদি বেগ থেকে শেষ বেগ পর্যন্ত যতগুলি বেগ আছে সবগুলি যোগফল বেরিয়ে যাবে এখানে। আর এখানে আমরা টি এর সমাকলন করব। টি শুরু হয়েছিল 0 থেকে টি সময় পর্যন্ত, এই দিলাম লিমিট ইকুয়াল টু, বা এখানে ডিভি এর ইন্টিগ্রেশন বা সমাকলন করলে কি হবে? ডিভি দেখাইছিলাম যে ডিভি এর সমাকলন করলে আসবে ভি, আর এই যে লিমিটটা এখনো বসাই নাই, সেইটুকু। আর এইটার সমাকলন করলে কি হবে? এ ডিটি এর সমাকলন করতে হবে, তাহলে এ চুপচাপ বসে থাকবে। আর ডিটি এর সমাকলন কত আসবে? টি আসবে, ওইটাই দেখাইছিলাম। এইটা থার্ড ব্র্যাকেট দিয়া এই সময়টা এইভাবে লিখে রাখলাম। এখন এখান থেকে ধরো উপরে যাচ্ছি আমরা, এই ভি এর মান একবার ভি বসাবো, একবার v0 বসাবো। ভি এর মান ভি বসাইলাম, ভি এর মান ভি বসাইলে ভি এই হইল, আবার ভি এর মান বসাবো v0, মাঝখানে কি দিতে বলছিলাম? মাইনাস দিতে বলছিলাম, বাস এটা শেষ। ইকুয়াল টু এ টি এর বদল একবার টি বসবে, একবার টি এর বদল 0 বসবে। এ
টি মাইনাস টি এর বদল জিরো বসলে পুরোটাই জিরো হয়ে গেল, বা এই ভিটা এই পাশে রাখলাম আর ভি জিরোটা ওই পাশে পাঠাইলাম, তাহলে মাইনাস থেকে প্লাস হয়ে গেল ভি জিরো, আর এই পাশে এটি আছে, এই এটি। এই তোমার প্রমাণ হইল ভি ইকুয়াল টু ভি জিরো প্লাস এটি। প্রমাণটা তুমি আগেও পারতা, এখন পার্থক্য হইল এই আমি করলাম ক্যালকুলাস সিস্টেমে আর তুমি নর্মাল সিস্টেমে করছিল 9-10, এখন নর্মাল সিস্টেমে না ক্যালকুলাস সিস্টেমে করতে হবে, কারণ প্রমাণটা আসার সময় বলে দেয় অনেক সময় ক্যালকুলাস পদ্ধতিতে প্রমাণ করো। যদি ক্যালকুলাস পদ্ধতিতে প্রমাণ করো বলে তখন তোমাকে এইভাবেই করতে হবে, আর না বললেও এইভাবে করলে সমস্যা নাই, কাজে এইভাবে শিখতে হবে তোমাকে। প্রমাণ হলো ভি ইকুয়াল টু ভি জিরো প্লাস এটি। এবার আমি সামনের দিন তোমাকে প্রমাণ করব যে এইটা এস ইকুয়াল টু, তুমি নর্মালি প্রমাণ শিখে আসছো 9-10-এ, আমি পড়ব ক্যালকুলাস পদ্ধতিতে। এস ইকুয়াল টু ভি জিরো টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এইটা আমি ক্যালকুলাস পদ্ধতিতে তোমাকে প্রমাণ করে শিখিয়ে দেব। এখন আবার আমি একটু স্মরণ করে দিচ্ছি, আজকে কি করলাম, সমাকলন এবং ব্যবকলন নিয়ে কথা বলছি বেশি, আর ওটার একটা প্রয়োগ দেখাইলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি প্রমাণ করতে গিয়ে। ব্যবকলন আর সমাকলন সম্পর্কে সামান্য ধারণা দিছি, ওই ধারণা তুমি মনে রাখবা কিভাবে সমাকলন করতে হয়, কিভাবে ব্যবকলন করতে হয়। আজকে এ পর্যন্তই রইল, সামনের দিন দেখা হবে ইনশাআল্লাহ। এটা আমরা প্রমাণটা শিখবো সামনের দিন। ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় থেকো। খুদা হাফেজ।